ডিপ স্টেট এই শব্দটা তো আজকাল প্রায়ই শোনা যায় তাই না? খবরের কাগজে, সোশ্যাল মিডিয়াতে, এমনকি পলিটিক্যাল ডিবেটেও মনে হয় যেন সব কিছুর পেছনেই এর হাত আছে। কিন্তু আসলে এই ডিপ স্টেট জিনিসটা কি? পর্দার আড়ালে থাকা এই শক্তিটা ঠিক কি কাজ করে? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটারই পর্দাফাঁস করার চেষ্টা করি। তাহলে একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক, কি বলেন? এই যে আমরা ডিপ স্টেট বলি, এটা আসলে কি? এটা কি সত্যি সত্যি আছে, নাকি পুরোটাই একটা রাজনীতিক চাল? চলুন এর উত্তর খোঁজা যাক। আমাদের আজকের আলোচনার পথটা ঠিক কেমন হবে তার একটা ম্যাপ দেখে নিই। প্রথমে আমরা ডিপ স্টেটের এই ধাঁধাটা বোঝার চেষ্টা করব। তারপরে নানান সংজ্ঞা দেখব, সোর্স মেটেরিয়ালটা ঠিক কোন সংজ্ঞাটা দিচ্ছে সেটাই ফোকাস করব। এরপর ৩টা দেশের উদাহরণ দেখব, আর সবশেষে একটা ফাইনাল অ্যানালিসিসে আসব। ডিপ স্টেট শব্দটা সত্যি বলতে একটা পাজলের মতো। একজন এর টুকরোগুলোকে একভাবে ব্যবহার করে, আর সমস্যাটা হলো এই ব্যবহারগুলো প্রায় একটা আরেকটার সাথে মেলে না, ফলে পুরো ছবিটা পাওয়া খুব কঠিন হয়ে যায়। যেমন ধরুন, সোর্স মেটেরিয়াল বলছে তুরস্কে এটাকে বলা হচ্ছে একটা গোপন নেটওয়ার্ক, আবার ব্রিটেনে সেখানে এটা অভিজাতদের মধ্যে ক্ষমতার লড়াই, আর আমেরিকায় এটাকে দেখা হচ্ছে সরকারের বিরুদ্ধে একটা রাজনৈতিক প্রতিরোধ হিসেবে। ভাবা যায়, একটাই শব্দ, কিন্তু জায়গা বদলের সাথে সাথে এর মানেও কেমন আকাশ-পাতাল বদলে যাচ্ছে। তো যেহেতু এত রকম ব্যবহার, তাই এর একটা ঠিকঠাক সংজ্ঞা খুঁজে বের করাটা কিন্তু খুব জরুরি। চলুন দেখি বিভিন্ন জায়গায় এই কনসেপ্টটাকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, এই টেবিলটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে যে কেন এত কনফিউশন। দেখুন, একজন এক রকমভাবে দেখছে। যেমন ধরুন, ওয়েবস্টার্স ডিকশনারি তারা বলছে এটা একটা গোপন নেটওয়ার্ক। আবার উইকিপিডিয়াতে তুরস্কের প্রেক্ষাপটে বলা হচ্ছে এটা হলো দেশের ভেতরেই একটা গণতন্ত্র বিরোধী জোট। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, হেরে যাওয়া পলিটিশিয়ানরা তারা তো এটাকে নিজেদের ব্যর্থতা ঢাকার একটা অজুহাত হিসেবে ব্যবহার করে। এমনকি কলোনিয়াল শক্তিকেও নাকি ডিপ স্টেট বলা হয়েছে। তার মানে কি দাঁড়ালো? জিনিসটা একই সাথে একটা সত্যি নেটওয়ার্ক হতে পারে, আবার একটা রাজনৈতিক ব্লেম গেমও হতে পারে, আবার একটা ঐতিহাসিক ব্যাপারও হতে পারে। ব্যাপারটা আসলেই বেশ জটিল। এত সব ভিন্ন ভিন্ন ব্যাখ্যার মধ্যে আমরা যে সোর্সটা নিয়ে আলোচনা করছি তারা একটা বেশ পরিষ্কার আর নির্দিষ্ট সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছে। চলুন দেখি এই সব জটিলতার মধ্যে থেকে তারা ঠিক কোন পথটা বেছে নিয়েছে। তো মূল কথাটা হলো, সোর্স অনুযায়ী ডিপ স্টেট হচ্ছে এমন একটা প্রভাবশালী গ্রুপ, সেটা রাজনৈতিক, অর্থনৈতিক বা অভিজাত যে কোনো কিছুই হতে পারে, যারা কিন্তু অফিসিয়ালি সরকারের কোনো অংশ না, কিন্তু পর্দার আড়াল থেকে, ভেতর থেকে বা বাইরে থেকে রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। সোর্স মেটেরিয়ালটা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য করে দিচ্ছে। তাদের মতে, কোনো শাসক যদি নিজের দোষ ঢাকার জন্য একটা কাল্পনিক শত্রু তৈরি করে, সেটা ডিপ স্টেট না। আবার কোনো বিদেশি শক্তিও ডিপ স্টেট নয়। আসল ডিপ স্টেট হতে হলে সেটাকে অবশ্যই দেশের ভেতরের, দেশের নিজস্ব মানুষের একটা নেটওয়ার্ক হতে হবে, যারা কিনা গোপনে কাজ করে। সংজ্ঞা তো একটা পাওয়া গেল, কিন্তু বাস্তবে এটা কতটা খাটে? চলুন সোর্সের দেওয়া এই সংজ্ঞাটাকে এবার ৩টে দেশের ওপর ফেলে দেখা যাক। তুরস্ক, আমেরিকা আর ব্রিটেন। দেখি তো কি দাঁড়ায়। তুরস্কের ইতিহাস কিন্তু বেশ নাটকীয়। সোর্স বলছে, এরদোয়ান যখন ক্ষমতায় আসেন তখন দেশের সেনাবাহিনী আর বিচার বিভাগের ভেতরে থাকা একটা পুরনো সেকুলার নেটওয়ার্ক গোপনে তার সরকারের বিরোধিতা করতে শুরু করে। এই নেটওয়ার্কটাকেই সোর্স তুরস্কের ডিপ স্টেট হিসেবে দেখাচ্ছে। আর ২০১৬ সালের যে ব্যর্থ কুটা হয়েছিল, সেটা ছিল এই দুই শক্তির লড়াইয়ের একটা ক্লাইম্যাক্স। এবার চলুন আমেরিকার দিকে তাকাই। সোর্সের মতে আমেরিকার আসলে দুটো সরকার চলে। একটা হলো নির্বাচিত সরকার, যাদের আমরা টিভিতে দেখি, ভোট দিই, আর দ্বিতীয়টা হলো অদৃশ্য এক ডিপ স্টেট, যারা কাজ করে একদম পর্দার আড়ালে থেকে। আচ্ছা, তাহলে এই অদৃশ্য শক্তিটা কারা? সোর্সের মতে এরা হলো ওয়াল স্ট্রিটের বড় বড় কর্পোরেশন, দেশের সবচেয়ে প্রভাবশালী ধনীরা, আর সরকারে বসে থাকা তাদেরই লোকজন। যুক্তিটা হলো, যখনই জনগণের ভোটে আসা কোনো সরকার এমন কোনো পলিসি নিতে চায় যেটা বড় কর্পোরেশনের স্বার্থের বিরুদ্ধে যায়, ঠিক তখনই এই অদৃশ্য শক্তিটা অ্যাক্টিভ হয়ে ওঠে আর সেই সিদ্ধান্তকে আটকে দেয়।
ডোনাল্ড ট্রাম্পের এই কথাটা শুনলেই বোঝা যায় এই ভেতরের লড়াইটা কতটা মারাত্মক। তিনি তো তার পুরো প্রেসিডেন্সির সময়ই বারবার অভিযোগ করে গেছেন যে দেশের ভেতরে একটা অদৃশ্য শক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার মানে এই ধারণাটা আমেরিকার রাজনীতিতে কিন্তু খুবই জীবন্ত একটা ইস্যু। এবার আসা যাক ব্রিটেনের কথায়। সোর্সের অ্যানালাইসিসটা বেশ ইন্টারেস্টিং। তারা বলছে ব্রিটেনের ডিপ স্টেট হল দেশের সেই পুরনো আর ধনী অভিজাত পরিবারগুলো, আর তাদের রাজনৈতিক প্রতিনিধিকে কনজারভেটিভ পার্টি, মানে তারাই নাকি দেশের আসল চালিকা শক্তি। ব্রিটেনের রাজনীতির এই চক্রটা কিন্তু দারুণ একটা চিত্র তুলে ধরেছে। সোর্স বলছে খেলাটা এমন, কনজারভেটিভ পার্টি ব্রেক্সিটের মতো একটা বড়সড় সংকট তৈরি করে, তারপর সুন্দর করে ক্ষমতা থেকে সরে যায়। তখন লেবার পার্টিকে আনা হয় সেই ঝামেলা মেটানোর জন্য। যেই না সব ঠিকঠাক হয়ে যায়, কনজারভেটিভরা আবার ক্ষমতায় ফিরে আসে। এটা একটা সাইকেল যেখানে আসল নিয়ন্ত্রণটা সবসময় ওই অভিজাতদের হাতেই থেকে যায়। তো এই তিনটা দেশের উদাহরণ দেখার পর সোর্স ম্যাটেরিয়ালটা একটা ফাইনাল ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরি করেছে। চলুন দেখি এত কিছুর পর তারা ডিপ স্টেট নিয়ে ঠিক কী সিদ্ধান্তে পৌঁছালো। সোর্স এখানে 4টা শর্তের একটা পরিষ্কার লিস্ট দিয়েছে। কোনো একটা নেটওয়ার্কে ডিপ স্টেট হতে হলে এই 4টা শর্তই পূরণ করতে হবে। 1. এটা দেশের ভেতরের হতে হবে। 2. কোনো বিদেশি শক্তি হলে চলবে না। 3. এটা কোনো শাসকের বানানো গল্প হতে পারবে না। আর 4. এটা নাকি কেবল সেই সব দেশে সম্ভব যেখানে আইন মানুষ তৈরি করে। সবশেষে সোর্স ম্যাটেরিয়ালটি তাদের নিজস্ব একটা আইডিওলজিক্যাল জায়গা থেকে একটা সিদ্ধান্ত জানাচ্ছে, যেটা আমাদের জন্য জেনে রাখাটা জরুরি। তাদের মতে মুসলিম দেশগুলোতে যখন মানবসৃষ্ট আইন পাল্টে ইসলামিক আইন আনার জন্য কোনো মুভমেন্ট হয়, তখন সেটাকে ডিপ স্টেট বলা যাবে না। তারা এটাকে ডিপ স্টেট বলতে একদমই নারাজ, বরং তারা এর জন্য একটা আলাদা নাম ব্যবহার করেছে, সমর্থনের আন্দোলন। মানে এটা তাদের দেওয়া ডিপ স্টেটের সংজ্ঞা থেকে পুরোপুরি ভিন্ন একটা জিনিস। পুরো বিশ্লেষণটা শোনার পর একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। আচ্ছা, ক্ষমতা যদি শুধু নির্বাচিত সরকারের হাতেই না থাকে, যদি পর্দার আড়ালে থাকা কোনো নেটওয়ার্কও এর অংশীদার হয়, তাহলে গণতন্ত্র, নির্বাচন আর রাজনৈতিক সংঘাত নিয়ে আমরা যা ভাবি, সেই ভাবনাটা কি পুরোপুরি বদলে যায় না? এই প্রশ্নটা না হয় ভাবার জন্য তোলা রইল।